স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। পাল্টাপাল্টি হামলার শেষ দফায় ইসরায়েলকে লক্ষ্য করে ৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা IRNA এ তথ্য নিশ্চিত করেছে। জবাবে ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে তেল আবিব। এদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানের আকাশসীমা দখলের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান তারা জানেন, তবে তাকে এখনই হত্যা করা যাবে না। পোস্টে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেন ট্রাম্প। এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে ক্রেমলিন। নিয়মিত ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কোনো ধরনের মধ্যস্থতা বা শান্তিপূর্ণ সমাধানের পথে যাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন পেসকভ। ইরান ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় মন্তব্য করে দুই দেশকে স্থায়ী সমঝোতার আহ্বান জানান তিনি। ইরানে থাকা ২০০০ বাংলাদেশির মধ্যে তেহরানের ৪০০ জন মারাত্মক ঝুঁকিতে। তাদের মধ্যে ১০০ জনকে নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ইরান ছাড়ার কোনো পরিস্থিতি নেই জানিয়ে বাংলাদেশিদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কার কথা জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতির শিকার হচ্ছে দুই দেশই। দুই পক্ষে অবস্থান নিয়েছে আরও অনেক দেশ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নেয় এই যুদ্ধ আরও বিস্তৃত হবার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা প্রায় ২০০০ জনকে নিয়ে বেশি দুশ্চিন্তায় বাংলাদেশ, যার মধ্যে তেহরানে থাকা বাংলাদেশ মিশনের ৪০ জন সহ ৪০০ জন সবচেয়ে বেশি ঝুঁকিতে। এরই মধ্যে ১০০ জনকে নিরাপদে সরানোর কাজ শুরু করেছে সরকার। আনুমানিক ৪০০ হতে হবে, তবে আমাদের সাথে ১০০ জন যোগাযোগ করেছে যে ১০০ জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। মানে ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো। মঙ্গলবার ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই মুহূর্তে বাংলাদেশিদের ইরান ছাড়ার কোনো সুযোগ নেই, তাই নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে তাদের। আমাদের কাছে যারাই রিকোয়েস্ট করবে তাদেরকেই আমরা নিরাপদ স্থানে রিলোকেট করার জন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি আমাদের দূতাবাসকে। কারা কিভাবে আছে সেটা আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। আমাদের কাছে এটা তো একেবারে নর্মাল সিচুয়েশন হলে আপনি প্ল্যান করে যে এতজন এখানে আছে, এতজন এখানে আছে, এতগুলো গাড়ি নিয়ে চলে যাবেন, যে যখন যাকে সুযোগ পাবে তাকে রিলোকেট করে ফেলবে আর কি। এইভাবে আমরা করছি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আহ্বান জানালেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানোর বিষয়ে এখনই ভাবছে না বাংলাদেশ। এই মুহূর্তে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে অনুরোধ করাটা কতটুকু সমীচীন হবে সেটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি। সেই জন্য এই মুহূর্তে আমাদের এরকম কোনো পরিকল্পনা নেই যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব যুদ্ধ বন্ধের জন্য। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরকে সফল দাবি করলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার দায় কিছুটা নিজেদের ওপরই নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফ করেন অর্থ উপদেষ্টা। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলো আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না।
আস্থা ভোট অর্থ বিল ছাড়া এমপিরা অন্যান্য বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমন ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। এগুলো জুলাই সনদে যুক্ত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টির অভিযোগ, কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে পড়ছে। আর জাতীয় স্বার্থে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা দেখানোর আহ্বান জানিয়েছেন ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। তবে ৩০টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী যোগ না দেয়ায় কিছুটা শোরগোল হয়েছে। আলোচনার অগ্রগতি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের এমপিরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত, এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি, এগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দিবেন, ভোট দিতে পারবেন। এখন প্রথম দুইটা বিষয়ে কোনো দলের আপত্তি নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও হাই কমিটির পদ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। সাধারণ আসনের বাইরেও ১০০ আসন নারীর প্রতিনিধিত্ব আকারে সংরক্ষিত থাকবে। এই ১০০ আসন কিভাবে নির্বাচিত হবে সেই প্রক্রিয়া নিয়ে এখনো কোনো ঐকমত্য পুরোপুরি তৈরি হয়নি। অনেকগুলো প্রস্তাব আছে। ৩০০ থেকে ৪০০ সংখ্যায় উন্নীত করার ব্যাপারে আপনারা একমত। তবে আমরা নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসনের যে প্রস্তাব, বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। ব্যালেন্স অফ পাওয়ারের জন্য আপার হাউসের শুধুমাত্র সেই জায়গাতে আমরা দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত হয়েছি। আর প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশন দেখা গেছে যে শুধুমাত্র তাদের যে দলগুলোকে তারা আহ্বান করতেছেন, সে আহ্বান করার ক্ষেত্রে শুধুমাত্র একটি দল এবং তাদের মনা দলগুলার প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। আমাদের নিরপেক্ষতার জায়গা থেকে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু কিছু দল করছে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, আগামী মাসেই জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ তারা। আলোচনায় অগ্রগতি হচ্ছে, অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা আশা করছি যে জুলাই মাসের মধ্যে আমরা জাতীয় সনদে পৌঁছতে পারবো এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠিত করতে পারবো। দলগুলোর সাথে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমতে পৌঁছাতে আগামী ৩ কর্মদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথাও জানিয়েছে কমিশন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। আগে না বললেও ঐকমত্য কমিশনের সঙ্গে বুধবার বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছে জামায়াত ইসলামী। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া আগামী মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব বলেও জানান তিনি। জুলাই চার্টারটা এটা গৃহীত হবে। আমরা একটা প্রেস রিলিজ দিয়েছি, সেখানে স্পষ্টভাবে বলা আছে এবং আগেও বলা আছে যে এটা জুলাই মাসের মধ্যে হবে। আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সামনে সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা বয়সে তরুণ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার বিচারিক রায় মেনে নেওয়া উচিত। রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হতে অবৈধ লোককে প্রশাসক বানিয়ে অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগও করেন ইশরাক হোসেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে যৌক্তিক সমাধান চান তিনি। যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আরেকটি কথা বলতে চাই সরকারের উদ্দেশ্যে যে আপনারা যদি
ধরে নেন যে এই আন্দোলনকে আপনারা এভাবে অগ্রাহ্য করে যাবেন, তাহলে কিন্তু এই আন্দোলন আবারও নগর ভবনের গণ্ডি পার হয়ে না। দেশে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 2 জন। এ সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 18 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ 24 ঘন্টায় 312 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 18 জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার 5.77%। নতুন করে 18 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,51,876 জনে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 244 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যাননি। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে 138 জন রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। শুধু সেঞ্চুরি নয়, ক্যারিয়ারের গোধূলি লগ্নে প্রতিটি ম্যাচই বিশেষ কিছু। গল টেস্টের প্রথম দিন সেঞ্চুরি হাঁকিয়ে এমনটাই বললেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। জানালেন, প্রথম ইনিংসে বড় স্কোর গড়াই এখন মূল লক্ষ্য দলের, তাই গুরুত্বপূর্ণ দ্বিতীয় দিনের প্রথম সেশন। অলমোস্ট এন্ড অফ মাই ক্যারিয়ার, তো এভরি ইনিংস ইজ ভেরি স্পেশাল ফর মি। তো আমি চেষ্টা করি ম্যাক্সিমাইজ করার, নিজেকে 100% ট্রাই করে প্রিপারেশন নেওয়ার, এবং আমার সামনে যে অপরচুনিটি আসে ওটা গ্র্যাব করার চেষ্টা করি। তো আমরা চেষ্টা করবো ফার্স্ট ইনিংসে যদি আমরা বড় একটা লিড নিতে পারি, ভালো একটা স্কোর পোস্ট করতে পারি, যেটা কিনা ওরা ফার্স্ট ইনিংসের চাইতে 100 রান বা 80 রান আমরা এগিয়ে থাকতে পারবো, এটা আমাদের জন্য অনেক বড় প্লাস পয়েন্ট হবে। বাট কালকে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট, আমরা যদি ওটা ক্যাপিটালাইজ করতে পারি, ভালো মতো এক্সিকিউশন করতে পারি, ইনশাল্লাহ আই হোপ উইকেটটা আরও বেটার হবে এবং আরও ব্যাটিংয়ের জন্য সুইটেবল হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।